হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ প্রণয়। তো ফাইনালি তোমাদের আজকে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের আমি বলেছিলাম ম্যাথসের ভিডিও আনবো, তো সেটার পার্ট ওয়ান আজকে আমরা নিয়ে চলে এসেছি। তো তোমরা যদি এখনো পর্যন্ত সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মানে 4টে পার্ট আপলোড হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো তো সেটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, আর অথবা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, অথবা তোমরা সায়েন্স PYQ বলে একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো। সেখানে কিন্তু অনেক কনসেপ্টও বলেছি, এছাড়া তোমরা অনেকগুলো কোয়েশ্চেন পাবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো সবকিছু আছে। মানে কোয়েশ্চেন বলার সাথে সাথে অনলি অ্যান্সার বলিনি, সেটা যে প্রয়োজনীয় কনসেপ্ট আছে সেই কনসেপ্টও কিন্তু আমি দিয়েছি। তো তোমরা কিন্তু অবশ্যই ওই ভিডিওগুলো গিয়ে দেখো। এই পার্ট ওয়ান ম্যাথসের পার্ট ওয়ানের পরে পার্ট 5টাও কিন্তু আসছে খুবই জলদি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন বেলটাকে প্রেস করবে, সেটাতে অলটা প্রেস করে দেবে, কারণ নোটিফিকেশনটা যাতে তোমার কাছে আছে আর তোমরা বুঝতে পারবে যে নেক্সট ভিডিওটা আমার কখন আপলোড হবে বা কিছু। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো এই ভিডিওটা কিন্তু যারা যারা এসএসসি এমটিএস দিচ্ছে, গ্রুপ ডি দিচ্ছে, অথবা ডিআরডিও এমটিএসও হবে, এখন পরিস্থিতি ঠিক নেই বলে হচ্ছে না, বাট হবে ওই এক্সাম। এছাড়া ডাব্লিউবিপি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো এক্সাম দিচ্ছ, বা পিএসসির কোনো 10 ইয়া 12 লেভেলের এক্সাম দিচ্ছ, সবারই জন্য কিন্তু অ্যাপ্লিকেবল এই ভিডিওটা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো করো, সেখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এছাড়া প্রিভিয়াস এর যে কোশ্চেন, সেখান থেকেও তোমাদের কিন্তু অনেক নলেজ বাড়বে। যে কনসেপ্টগুলো দেবো সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে। ওকে, তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজটা আমার চলতে থাকবে, প্লাস এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এক্সপেক্টেড কোশ্চেনও থাকবে। এই কোশ্চেনগুলো, আজকের যে কোশ্চেনগুলো এমটিএস অথবা গ্রুপ ডি, এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই নেওয়া। তো তোমরা যদি কেউ ডাব্লিউবিপি এর জন্য প্রিপারেশন করছো, তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো, অবশ্যই তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। ওকে, তো তোমরা দেখো ফার্স্ট কোশ্চেনটা স্ক্রিনে আছে। ফার্স্ট কোশ্চেন একটা দিয়েছে, কোশ্চেনটা বলছে সমুর নিডস 40% টু পাস। ঠিক আছে, সমুর প্রয়োজন 40% পাস করতে গেলে। ইফ হি স্কোরস 190 মার্কস বাট স্টিল ফেল বাই 10 মার্কস, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মার্কস হি কুড হ্যাভ স্কোর। ঠিক আছে, সমুর 40% পাস করতে গেলে দরকার, সে পেয়েছে 190, আর বলছে যে আর 10 মার্কস পেলে সে কিন্তু পাস করে যেত, তাহলে ম্যাক্সিমাম মার্কসটা কত হবে? ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস মানে শর্ট ট্রিক্স বলবো যেগুলো প্রয়োজন হবে, কিন্তু বেসিক জিনিসটা ক্লিয়ার করে রাখাটাও ভালো, কারণ তোমরা কেউ যদি টিচিংও করো ইন ফিউচার, সেটার জন্য মানে খুবই অ্যাপ্লিকেবল। বা ট্রিক্স কিন্তু সবসময় সব জায়গায় মনে থাকে না, এক্সাম হলে বেসিকটাই কাজ করে যায়। বেসিকটা এমন নয় যে লম্বা চওড়া করে মাধ্যমিক পরীক্ষায় যে আমরা লিখেছি সেরকম মাধ্যমিক পরীক্ষার মতন লিখতে হবে, কিন্তু বেসিকটাই কিন্তু তোমরা ওই ট্রিক্সের মতন করে খুব সহজেই করে নিতে পারবে। তোমরা যদি কনসেপ্টটা ভালো বিল্ড হয়ে থাকে, আর কনসেপ্টটা যদি সেই কোশ্চেনের উপর এক্সাক্ট কোন কনসেপ্ট লাগে তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো এটা আমি নর্মাল বেসিক দিয়ে বলে দিচ্ছি, কিন্তু খুব সহজে হয়ে যাবে। দেখো এখানে বলছে ম্যাক্সিমাম মার্কস, আমি জিনিসটা বুঝিয়ে দিই। ম্যাক্সিমাম মার্কস যদি আমরা লেট করে নিই এক্স, ঠিক আছে, তো এখানে কি বলছে যে ইফ হি স্কোরস 190 মার্কস, সে কত স্কোর করেছে? 190 মার্কস স্কোর করেছে, 190। আর 10 যদি বেশি পেতো তাহলে সে পাস করে যেত। তাহলে 10 বেশি পেতো মানে ও যদি 200 পেতো তাহলেও পাস করে যেত। আর পাস করার জন্য কত প্রয়োজন দেওয়া আছে কোশ্চেনটার মধ্যে? 40%। তাহলে এই 200 বরাবর আমাদের কি 40% হবে না? আমরা দুটো মেথডে করতে পারি, এটা যদি এক্স নাও ধরি তাও চলবে, আমরা নর্মালি এটা করে নিতে পারি। দেখো এটা যদি 40% বরাবর আমাদের 200 হয়, ঠিক আছে, 40% বরাবর আমাদের 200, মানে এই 40% মার্কস মানে কি 40% মানে 200, তাহলে আমাদের 100%টা বের করতে বলেছে, মানে ফুল মার্কসটা বের করতে বলেছে। এখানে যদি আমরা 100% বের করি তাহলে কত হবে? 100% যদি আমরা বের করি 200 ডিভাইডেড বাই 40 ইনটু 100, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 4 5 যা 20, অ্যানসার হবে 500। তো ম্যাক্সিমাম মার্কস মানে আমাদের ম্যাক্সিমাম মার্কস মানে কি আমরা সবকিছু 100% হিসেবে আমরা ইউজ করি, তো 100% মার্কস আমার কত বেরোলো? 500। তো এখানে অপশন কি হবে? অপশন ডি। আর তোমরা যদি বেসিক করতে চাও তাহলে আমি বলে দিই, দেখো বেসিকে আমরা ধরে নিচ্ছি এক্স, এক্সটা হচ্ছে আমার ম্যাক্সিমাম মার্কস, আমরা ধরেছি এক্স, তো এক্স এর 40%, ম্যাক্সিমাম মার্কসেরই তো 40% পেয়েছে না, বা 40% পাবে তবে আমি পাস করব। তো ম্যাক্সিমাম মার্কস যদি আমার এক্স হয়, তার 40% যদি হয়, 40% মানে কত? 40/100 ইকুয়ালস টু কত হবে? 200। কারণ ম্যাক্সিমাম মার্কসেরই 40% হচ্ছে আমার 200, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হবে? 200 ইনটু 100 ডিভাইডেড বাই 40। তো 40 দিয়ে যদি 200 কাটি 5, এক্স এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল 500। তো আই হোপ ক্লিয়ার। দুটো মেথড, যে কোনো মেথড ফলো করতে পারো। এই মেথডটা কিন্তু মানে খুবই ইজি, এই মেথডটা তোমরা কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারো খুব ইজিলি। ওকে, তো আই হোপ ফার্স্ট ম্যাথটা ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখবে। নেক্সট কোশ্চেন নিচে একটা সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন কিন্তু খুবই ম্যান্ডেটরি। গ্রুপ ডি এনটিপিসি তে অবশ্যই আছে, গ্রুপ ডি, তারপর তোমরা যদি এসএসসি এমটিএস দাও, এগুলো কিন্তু খুবই সিম্পলিফিকেশনের অনেক
ম্যাথ দেয়, ঠিক আছে। তো সিম্পলিফিকেশনটা দেখো, সিম্পলিফিকেশন বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে সিম্পলিফিকেশনের একটা রুল হয়, আই হোপ তোমরা জানো, তাও আমি বলে দিচ্ছি। সিম্পলিফিকেশনের একটা রুল হয়, তোমরা তো জানো বোর্ড মাস, BODMAS, এই রুলটা তোমরা তো ক্লাস 6 এ পড়েছো। কিন্তু এই রুলটার আগে আরেকটা জিনিস আমরা কিন্তু অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ভি হচ্ছে ভিনিকিউলাম। আমি লিখে দিচ্ছি ভিটা কি, ভিটা হচ্ছে ভিনিকিউলাম। ভিনিকিউলাম বলতে কি, বার, বার যেটা আমরা ইউজ করি বার হিসেবে, BAR বার, ঠিক আছে। এরকম দেখো কোনো কোশ্চেন যদি লেখা থাকে 8 - 5 বার দিয়ে আছে ব্র্যাকেট, তো এইটার কাজ আমার ফার্স্ট হবে। তো এইটা কি ফর্মুলাটা, ভিনিকিউলাম ব্র্যাকেট অর্ডার ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন, বা এটা ব্র্যাকেট অফও ইউজ করা, ঠিক আছে। তার মানে কি এখানে ভিনিকিউলামের কাজ ফার্স্ট হবে, দেন ব্র্যাকেট, দেন অফ, দেন ডিভিশন, দেন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন। ওকে, তো কোশ্চেনটা দেখো, কোশ্চেন আমাদের কি দেয়া আছে, কোশ্চেনটাই আমরা কিভাবে সলভ করব। কোশ্চেনে দেখো ফার্স্ট আমাদের দেয়া আছে ব্র্যাকেটের যে পার্টটা আছে, ব্র্যাকেটের পার্টটা আমরা কিন্তু ফার্স্টে সলভ করব। তো কি হবে এখানে দেখো, 36 ডিভাইডেড বাই 8 ইনটু 4 প্লাস 2 ডিভাইডেড 4 মাইনাস 1 প্লাস 5 অফের কিন্তু এখনো কাজ হবে না, অফের কাজ হবে না কারণ ব্র্যাকেটের কাজ ফার্স্ট হবে। দেখো ব্র্যাকেটে হচ্ছে 4 ইনটু 2 মাইনাস 3, তো 4 2 যা কত হবে 8, 8 মাইনাস 3 করলে 5, তো 3 ডিভাইডেড বাই 5 ডাইরেক্ট করলাম। এতটা তোমরা লিখবে না, ঠিক আছে, এক্সাম হলে আমি জাস্ট বোঝাবার জন্য আমাকে ডাইরেক্ট করতে হবে। এরপরে দেখো এই লাইনটা লিখছে না, এরপরে আমার কাজ কার কাজ হবে এখানে, এরপর আমার কাজ হবে অফের। তো অফের যদি কাজ করি এখানে কত হবে, অফের জায়গায় আমরা ইনটু লিখে, তোমরা হয়তো জানো। তো 5 3 যা 15 ডিভাইডেড বাই 5 মাইনাস 3, 5 3 যা 15 করলি, 15 থেকে 5 ডিভাইড যদি করি তাহলে কত হবে, এরপর ডিভিশনের কাজ হবে। তো 15 ডিভাইডেড বাই 5 মাইনাস 3, তো 15 ভাজিত 5 করলে 3, তো 3 মাইনাস 3 কত আমার 0। তো এই যে পার্টটা, এই পার্টটা আমার 0 চলে এলো, তার মানে এই পার্টটার এবারে ক্যালকুলেশন করতে হবে। এই পার্টটার ক্যালকুলেশন, এই পার্টটা আমার চলে এসেছে 0, তো এই পার্টটার আমি ক্যালকুলেশন কি করব, ডিভিশনের কাজ আছে। তো 36 ডিভাইডেড বাই 8 ইনটু 4 প্লাস 2 ডিভাইডেড বাই 4 আছে, আবার দেখো মাইনাস 1 প্লাস 0, কারণ এই পার্টটার কাজ আমি আগে করে নিয়েছি, 0 বেরিয়ে গেছে, সিম্পল। তারপর এখানে কাটি যদি 4 1 যা 4, 4 2 যা 8, আবার 2 দিয়ে যদি কাটি তো 18, ঠিক আছে। এটা 2 1 যা 2, 2 2 যা 4, তো আমার কত বেরোলো এখানে 18 প্লাস 1/2 মাইনাস 1। এবার যদি এটাকে ক্যালকুলেশন করি, এটা নরমাল ক্যালকুলেশন যদি করি, 18 দুগুণে 36, 36 আর 1 37/2, 2 একটা 2, এখানে ডাইরেক্ট ক্যালকুলেশন আমি করে দিলাম, তোমরা বাড়ির খাতায় ভেঙে করতে পারো। এটার অ্যানসার হবে 35/2, ঠিক আছে। এটা ডাইরেক্ট ক্যালকুলেশনও করা যায়, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। তো আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে, এটার অপশন হবে অপশন সি। সো দেখো নেক্সট একটা কোশ্চেন দিয়েছে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে বলছে ইন এ গার্ডেন 42 ট্রিজ, একটা গার্ডেনে 42টা গাছ আছে, 3/7 অফ দেম আর নিম ট্রিজ। ওই যে 42 যে গাছটা আছে না, 42 যে গাছটা আমি বলে দিচ্ছি দাঁড়াও, 42টা যে গাছ আছে, 42টা গাছের মধ্যে বলছে 3/7 হচ্ছে আমার নিম ট্রি, 3/7 হচ্ছে নিম ট্রি, 3/7 যদি নিম ট্রি হয় এন্ড দ্য রেস্ট আর ম্যাঙ্গো ট্রিজ, 3/7 যদি আমার নিম ট্রি হয়, বাকি যে পার্টটা সেটা আমার হয়ে যাচ্ছে ম্যাঙ্গো ট্রিজ। তাহলে এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যাঙ্গো ট্রিজ, তো ম্যাঙ্গো ট্রিজ আমার বের করতে বলেছে। সিম্পল যদি করো তাহলে বলেছে 42টা আমার গাছ আছে, তার মধ্যে 3/7 বলেছে নিম গাছ। তো আমি যদি 3/7 মাল্টিপ্লাই করে দিই, এখানে 7 6 যা 42, তাহলে 18টা আমার বেরিয়ে গেল কি নিম গাছ। তাহলে ম্যাঙ্গো কতগুলো বেরোবে, টোটাল যদি 42 হয় আর 18 যদি আমার নিম হয়, তাহলে ম্যাঙ্গো কত হবে, 42 মাইনাস 18 4 2 24, ঠিক আছে। তো অ্যানসার হবে আমার অপশন ডি। আই হোপ ক্লিয়ার, এটা সহজ অঙ্ক, এরকমই গ্রুপ ডি বা এমটিএস এ মাঝে মাঝে এরকম কোশ্চেনও আসে, ঠিক আছে। নেক্সট এখন কোশ্চেন দিয়েছে, এখানে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ এ কিবোর্ড when sold at losses of 15% and 25% is ₹50, then the cost price of the keyboard will be। এখানে বলছে যে একটা কিবোর্ডকে বিক্রি করছে, প্রথমে 15% লসে বিক্রি করছে, তারপরে কত পার্সেন্ট লসে বিক্রি করছে, প্রথমে লসে বিক্রি করছে 15%, দেন করছে 25%, ঠিক আছে। দেন বলছে যে এটার কস্ট প্রাইস কত হবে, এইগুলো কি, এগুলো আমরা এসপি বের করব, কিন্তু সেলিং প্রাইসের উপর 15% লস হচ্ছে। আর এখানে কোশ্চেনটা কি বলেছে যে ডিফারেন্স বিটুইন সেলিং প্রাইসের ডিফারেন্স কিন্তু এখানে চাইছে। সেলিং প্রাইস মানে 15% আর 25% এর ডিফারেন্সটা ওরা বলেছে 20, তাহলে আমার কস্ট প্রাইসটা কত হবে, ঠিক আছে। এখানে মিক্সচার এলিগেশনের দ্বারাও করা যায়, মিক্সচার এলিগেশনটা আমি পরে বলে দেবো তোমাদেরকে যে কিভাবে, এটা তো মিক্সচার এলিগেশন করে আমরা কিভাবে ইজিলি বের করতে হবে জিনিসটা। তো আমি এটা নরমাল ওয়েতে বলে দিচ্ছি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নরমাল এখানে বলেছে যে কস্ট প্রাইস অফ দা কিবোর্ড, তো এখানে ধরো আমরা কস্ট প্রাইস যদি ধরে নিই, সিপিটা ধরে নিই x, ঠিক আছে, সিপি যদি x ধরে নিই, তাহলে এখান থেকে আমরা এসপিটা অবশ্যই বের করতে পারবো, কারণ তোমরা হয়তো ফর্মুলা জানো,
সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু কি হয় 100 ডিভাইডেড বাই, একটা হয় 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ প্রফিট, আর একটা হয় 100 ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ অফ লস। তো এখানে আমাদের কি লসেরটা বলেছে, তো আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক আছে। তো আমাদের সিপি কি বলেছি, সিপি আমরা ধরেছি এক্স, এসপি কি হবে, এসপি তো আমাদের এখানে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স বাই এসপি ইকুয়ালস টু এখানে কি হবে 100 মাইনাস প্রথমেরটা বার করছি 100 মাইনাস লস, মানে 15% লস বলেছে, মানে এখানে হবে 85। তো এখানে আমরা এসপি কি করে বের করব, এসপি আমাদের কত হবে x ইনটু 85 ডিভাইডেড বাই 100, ঠিক আছে। এটা আমার প্রথম ক্ষেত্রে এসপি বেরিয়ে গেল, এটাই তো বলেছে আমার এসপিটাই তো বের করতে হবে। তো বলেছে দুটো এসপি ডিফারেন্স হচ্ছে আমার 50, তো প্রথম এসপি আমার বেরিয়ে গেল, তো দ্বিতীয় এসপিটা কত হবে, দ্বিতীয় এসপিটা এখানে করে দিচ্ছি, দেখো ওটা সেকেন্ডে লস আছে 25%, তো 100 থেকে যদি আমি 25% মাইনাস করি তাহলে আমার এখানে আসবে 75, ঠিক আছে। ডাইরেক্টলি করে দিলাম ডিভাইডেড বাই 100, তাহলে আমার দুটো এই স্পিডার এই স্পিডের ডিফারেন্স আমার কি বলেছে 50। তো আমার এই স্পিডার এই স্পিডের যদি ডিফারেন্স বের করি x ইনটু 85 ডিভাইডেড বাই 100 মাইনাস x ইনটু 75 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু কত হবে 50। তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা ইজিলি পাবো, x বাই 100 যদি কমন নিই তাহলে 85 মাইনাস 75 হবে 10 ইকুয়ালস টু 50, ঠিক আছে। x এর ভ্যালু আমাদের তাহলে কত হবে 50 ইনটু 100 ডিভাইডেড বাই 10, এটা গেল 5 100 500। তাহলে আমাদের অ্যানসার কত বেরোলো, অ্যানসার আমাদের বেরোলো অপশন ডি। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে যে x এর ভ্যালুটা আমাদের কত হলো, x আমরা ধরেছিলাম সিপি, তো আমাদের সিপিটা আমার হলো 500, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার, জিনিসটা আমি ডিরাইভ করলাম। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ইফ দা এজ অফ কিউব ইজ হাফ, বলছে একটা কিউব আছে, কিউবের এজটা আমরা কি করে দিলাম হাফ, বলছে দেন ইটস ভলিউম রিডিউস টু ড্যাশ টাইমস ইটস অরিজিনাল ভ্যালু। তাহলে ভলিউমটা কতটা রিডিউস হবে তার অরিজিনাল ভ্যালু থেকে, ঠিক আছে। এটা সিম্পল ওয়েতে যদি আমরা করি অঙ্কটা, তাহলে দেখো প্রথমে আমাদের কি ছিল, প্রথমে বলছে এজটা আমরা যদি ধরে নিই এ ছিল, প্রথমে এ ছিল, তাহলে এজ যদি এ হয়, একটা কিউবের এজ যদি মানে ধারগুলো যদি এ হয়, তাহলে এই কিউবের ভলিউম কি হবে, ভলিউমের ফর্মুলা তোমরা জানো এই কিউব হয়, সিম্পল, ঠিক আছে। বলছে কিউবটাকে পরে হাফ করে দিল, কিউবের যে এজটাকে আমরা হাফ করে দিলাম, মানে এটাকে হাফ করে দিলাম, এটাকে আমরা কি করে দিলাম a/2, তাহলে এর ভলিউমটা কত হবে সেম রেশিওতে দেখো a/2 তার হোল কিউব হবে। তো a/2 হোল কিউব মানে কত a কিউব ডিভাইডেড বাই 8, ঠিক আছে। এটা a কিউব ডিভাইডেড বাই 8, এটা আমার অরিজিনাল ভ্যালু, এটা হাফ করার পর এই ভ্যালুটা বলেছে। কিন্তু কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে then its volume reduced to dash times its original value, অরিজিনাল ভ্যালুর কত গুণ হবে এটা, ঠিক আছে, কত গুণ রিডিউস করবে। তো এখানে অরিজিনাল ভ্যালু যদি আমাদের এখানে চেয়েছে রিডিউস করবে কত, তাহলে দেখো এটা আমার কি, এটা আমার এখন কাটার পর ভ্যালুটা বেরিয়েছিল, আর কার উপর বেস করছে, কার উপর বেস করছে অরিজিনাল ভ্যালুর উপর। তো এখানে আমরা যদি রেশিওটা বের করি, এখানে কাটাকুটি করি, এটা নরমালি কি হবে 1/8, ঠিক আছে। এটা কাটাকুটি করে নাও যদি তোমরা, তাহলে এটা হবে 1/8, তাহলে অপশন কি হবে 1/8 টাইমস এটা রিডিউস হবে। ওকে, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে অঙ্কটা। দেন দেখো একটা ভালো কনসেপ্টের অঙ্ক আছে এজের একটা অঙ্ক আছে, এই এজের অঙ্কে অনেকের প্রবলেম হয়, তো তার জন্য আমি এজের যে অঙ্কটা আছে শুধু অঙ্কটা বোঝাবো না, অঙ্কটার সাথে কনসেপ্টটাও কিন্তু বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো কনসেপ্টটা দেখো, মানে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলছে the age of a mother 10 years ago was thrice the age of her son, বলছে একটা মায়ের এজ, পরে বলছে জিনিসটা 10 years hence the mother's age will be twice that of her son, the ratio of their present age এর রেশিও কত হবে সেটা চেয়েছে। তো প্রথমে বলেছে the age of mother 10 years ago was thrice the age of her son, 10 বছর আগে মায়ের বয়স ছিল পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে। তারপর বলছে 10 বছর পরে সেটা হয়ে যায় পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে আমরা প্রেজেন্ট এজটা কিভাবে বের করব, এটা কিন্তু ট্রিক্স আছে, কিন্তু ট্রিক্স যদি শেখাই তাহলে কিন্তু তোমরা মেন মানে এখানে ভেতরে মশলা কি আছে মশলাটা তোমরা বুঝতে পারবে না, ডাইরেক্টলি উপর থেকে বোঝা যায় এটা বাড়িটা কি আছে প্লাস্টার করা আছে, কিন্তু ভেতরে কি কি ইউজ করেছি সেটা আমরা বুঝতে পারবো। তো সেটার জন্য কিন্তু প্রয়োজন, সবসময় কিন্তু ট্রিক কাজে লাগে না, এক্সাম হলে ট্রিক কাজেই লাগবে না, ম্যাক্সিমাম ট্রিক তোমরা ভুলেই যাবে। তো এখানে দেখ একটা আমি কনসেপ্ট ভালো দিয়ে দিই, প্রত্যেকটা যখন এজের অঙ্ক করবে না তিনটে কেস হয়, এখানের মধ্যে তিনটে কেস বলতে এখানে হয় মিডিলে তো হয় প্রেজেন্ট এজ হয়, ঠিক আছে, নিচে হয় ফিউচার, এন্ড দেন উপরে হয় পাস্ট। মানে সব সময় যে কেসগুলো হবে প্রত্যেকটা কেস কিন্তু প্রেজেন্টের বিহেভেই হবে, মানে প্রেজেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে। প্রেজেন্টে যেটা আছে এখানে যেমন কোশ্চেনটা বলেছে, এখানে যেমন বলেছে দ্য এজ অফ মাদার 10 ইয়ার্স অ্যাগো, 10 ইয়ার্স অ্যাগো কাকে আমি বেস করব, কাকে আমি রেফারেন্স ধরে রাখবো, এই যে 10 ইয়ার্স অ্যাগো বলছে 10 ইয়ার্স এর আগে মানে পেরিয়ে চলে আসছে,
সেটা কার কার উপর বেস করে করবো, সেটা আমরা প্রেজেন্টের উপরে বেস করবো। এখানে আমার বলেছে 10 ইয়ার্স সেটা কিন্তু আমরা প্রেজেন্টের উপর বেস করে করবো। তো এখানে যদি প্রেজেন্টেজ ফর এক্সাম্পল আমি সনের ক্ষেত্রে এক্স ধরে নিলাম প্রেজেন্টেজ, তাহলে 10 ইয়ার্স অ্যাগোতে এজটা কত হবে, 10 ইয়ার্স অ্যাগো উপরে যাচ্ছি, 10 ইয়ার্স অ্যাগোতে এই এজটা হবে x - 10। আবার কি বলছে, সরি 10 ইয়ার্স অ্যাগোতে বলছে 10x - 10। আবার এখানে কোশ্চেনে বলছে 10 ইয়ার্স হেন্সও আছে, মানে 10 ইয়ার্স পরেও আছে। তো কার মানে 10 ইয়ার্স যে পরে হবে সেটা কার উপর ভিত্তি করে হবে, সেটা হবে প্রেজেন্ট এজটার উপর। প্রেজেন্ট এজটার উপর ভিত্তি করে 10 ইয়ার্স হেন্স হবে। তো প্রেজেন্ট এজটার উপর ভিত্তি করে যদি আমরা x + 10 করি, এক্সটা কিন্তু আমাদের সনের এজ, ঠিক আছে। তাহলে সনের এজ প্রথমে কোশ্চেনটাতে বলেছে দ্য এজ অফ মাদার 10 ইয়ার্স অ্যাগো ওয়াজ থ্রাইস দ্য এজ অফ হার সন। এই যে পুত্রের 3 গুণ মাদারের এজ, তাহলে কত হলো 3 গুণ মানে 3x। তাহলে এটা যদি 10 ইয়ার্স মানে পিছিয়ে যায় তাহলে এটা আমার হবে 3x - 10। এটা আমি যদি এগিয়ে আসি তাহলে এটা আমার হবে 3x + 10। আই হোপ এতটা পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তোমাদের জিনিসটা, ঠিক আছে। এবারে আরেকটা কনসেপ্ট বলে দিই, এইখানের সাথে এই যে পাস্টের সঙ্গে ফিউচারে যখন আমাদের ডিফারেন্সটা বের করতে বলে না, ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, ডিফারেন্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা মাথায় রাখবে। মানে আমি কি বলতে চাইছি, যদি এটার সঙ্গে এটা ডিফারেন্স বের করতে বলে তো আমরা কিভাবে বের করবো ডিফারেন্সটা, x + 10 মাইনাস অফ x - 10। ডিফারেন্স কত হবে, x + 10 মাইনাস x + 10। তো x তো কেটে গেল, তো ডিফারেন্সটা হবে আমার 20, ঠিক আছে। তো এবারে আমাদের বলেছে নেক্সট লাইনটা দেখো, দ্য মাদার্স এজ উইল বি টুয়াইস দ্যাট অফ হার সন। মাদারের যে এজটা সেটা মানে সনের যে এজ তার থেকে দ্বিগুণ হয়ে গেছে, রেশিওটা বলেছে। তার মানে আমাদের এখানে জিনিসটা কিরকম ফর্ম হবে, এখানে আমি কি বললাম ডিফারেন্সটা কত হবে 20। তাহলে মাদারের এজটা কত হবে দেখো, 3x + 20 ডিভাইডেড বাই x + 20। এখানে 20টা কেন সেটা বুঝতে পারছো তো, প্রেজেন্ট থেকে আমি পিছিয়েছি, আবার প্রেজেন্ট থেকে আমি এগিয়েছি, তো এর ডিফারেন্সটা আমার 20 বেরোলো, তার জন্য 20। কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে তোমরা, এটা ভাবে না এখানে -10 + 10 ডাইরেক্ট কেটে দেবো। ডিফারেন্স বের করার সময় দেখলে তো আমি কাটলাম, আমি প্রপারলি বুঝিয়ে দিলাম জিনিসটা। তো দেখো x + 20 রেশিওটা আমার কত বলেছে 2/1। তো এখান থেকে x এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে কত হবে, আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, 2x + 40। তাহলে এখান থেকে x এর ভ্যালুটা আমার ডাইরেক্ট বের হবে 20। তাহলে x এর ভ্যালু আমার বেরিয়ে গেল 20। তো x এর ভ্যালু যদি আমার 20 বের হয়, এখানে দেখো এখানে চেয়েছে কি দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ চেয়েছে এটা কিন্তু 20 বছর। এখানে আমরা কিন্তু x এর ভ্যালুটা 10 বছর আগের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 20। তাহলে সনের ভ্যালুটা আমার কত হলো 20, 10 বছর আগে। তো মায়ের ভ্যালু কত হবে 10 বছর আগে, এটা কিন্তু আমরা বের করছি 10 ইয়ার্স অ্যাগো, 10 ইয়ার্স অ্যাগো এটা বের করছি। তো x এর ভ্যালু সনের এজ আমরা কত পেলাম 20, মায়ের কত হবে, মায়ের ধরেছিলাম 3x, তাহলে মায়ের হবে 20 × 3 60। তাহলে 10 বছর পরে, এখান থেকে আমাদের এখানে আসতে গেলে 10 বছর পরেই তো আসতে হবে না, এটা -10 করে দিয়েছি, এখান থেকে আবার ঘুরে আসতে গেলে +10 হবে তো। আর এখান থেকে আবার এলো +10 হলো মানে 20 হলো, -10 থেকে এদিকে এলো +10, এখান থেকে আবার এলো +10 মানে 20 হলো। তো এখান থেকে আমাদের প্রেজেন্ট এজটা চেয়েছে। তো প্রেজেন্ট এজটা আমাদের কত হবে, 10 যদি অ্যাড করি সনের সঙ্গে 30, আর মাদারের সঙ্গে যদি 10 অ্যাড করি তাহলে আমার হবে 70। তাহলে আমাদের প্রেজেন্ট এজটা পেয়ে গেলাম 30 আর 70। কিন্তু এখানে যেছে প্রেজেন্ট এজের রেশিও, দ্য রেশিও অফ দ্যাট প্রেজেন্ট এজ। এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে বলেছে ফার্স্টে মাদার ইস টু সন, কিন্তু সন ইস টু মাদার না, তো মাদার ইস টু সন করলে কত হবে 70:3। তাহলে অ্যানসার কত হবে মানে 7:3। আর তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে অপশন হবে অপশন সি, ঠিক আছে। আই হোপ এরপর থেকে তোমাদের এই কনসেপ্টের অঙ্ক আর অসুবিধা হবে না। এখানে আরেকটা ট্রিক্স লাগে, সেটা কিন্তু আমি যে শর্টস দিচ্ছি এখন, শর্টসে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। শর্টসে আমি কোনো না কোনো সময় একটা এরকম এই ট্রিক্স দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে যে the length of a cuboid is twice its breadth and its height in half of its breadth. If the height of the cuboid is 2 cm, then what is the age of a cube having the same volume as that of the cuboid? এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এই কোশ্চেনগুলো দেখো, আমি কিন্তু মাঝখান থেকে কোশ্চেনটা শুরু করবো। এখানে দেখো কি ইনফরমেশন দিয়েছে, ফার্স্টে তোমরা এটাতে যাবে না যে দ্য লেন্থ অফ এ cuboid is twice its breadth, এই জিনিসটাতে তোমরা কিন্তু ফার্স্টে চলে যাবে না, তাহলে কিন্তু অঙ্কটা প্রবলেম পড়ে যাবে। এখানে যেমন কনসেপ্টটা দিয়েছে যে ইফ দ্য হাইট অফ দ্য কিউবয়েড ইজ 2 সেন্টিমিটার। কিউবয়েড আছে একটা, কিউবয়েড আর কিউব হয়তো তোমরা জানো, এইচ হচ্ছে 2 সেন্টিমিটার। কিউবয়েড হচ্ছে আয়তঘন, যেটা আমরা মাচিসের বাক্স, ঠিক আছে, বা ইট, সেটা হচ্ছে কিউবয়েড। আর কিউব হচ্ছে ঘনক, যেটা ঘনক হয়তো তোমরা কিউব জানো, খেলেছো কিউব, ঠিক আছে, এটা হচ্ছে ঘনক। তো ঘনক এটা আয়তঘন। তো এখানে বলছে কিউবয়েডের হাইটটা বলে দিয়েছে 2 সেন্টিমিটার। দেন বলেছে যে হাইট ইজ হাফ অফ ইটস ব্রেথ। প্রথম লাইনটা লাস্ট পার্টে চলে যাও, যে হাইট ইজ হাফ অফ ইটস ব্রেথ, হাইট ইজ হাফ অফ ইটস ব্রেথ, হাইটটা হাফ
তার ব্রেথে। এখান থেকে আমি ব্রেথটা পেয়ে যাবো, হাইটের ভ্যালুটা বসিয়ে, তো এখানে ব্রেথ কত হবে আমার 2 × 2, ব্রেথ হবে আমার 4 সেন্টিমিটার, তো হ্যাঁ সেন্টিমিটার। দেন দেখো হাইট পেয়ে গেলাম, ব্রেথ পেয়ে গেলাম। এবারে প্রথম যে লাইনটা এসো, দ্য লেন্থ অফ এ কিউবয়েড ইজ টোয়াইস ইটস ব্রেথ। লেন্থটা কি বলেছে, লেন্থটা বলেছে টোয়াইস ইটস ব্রেথ। তো ব্রেথের ভ্যালু আমরা জানি 4, তো 2 × 4 সমান 8 সেন্টিমিটার। তো আমরা দেখো এল বি এইচ তিনটে পেয়ে গেলাম, এল বি এইচ তিনটে পেয়ে গেছি। তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলেছে দেন হোয়াট ইজ দ্য এজ অফ এ কিউব হ্যাভিং দ্য সেম ভলিউম অ্যাজ দ্যাট অফ দ্য কিউবয়েড, মানে দুটোরই ভলিউম কিন্তু সেম। তো আমরা কিউবের ভলিউম কি জানি, কিউবের ভলিউম জানি এ কিউব, ঠিক আছে। আর এর ভলিউম কি হবে, কিউবয়েডের ভলিউম আমরা জানি এল বি এইচ। এখান থেকে এজটা আমাদের বের করতে হবে। তো এল এর ভ্যালু কত হচ্ছে 8, বি হচ্ছে 4, এইচ হচ্ছে 2। তো 4 × 8 = 32, 32 × 2 = 64 সেন্টিমিটার। তো এই কিউব আমরা বেরোলাম 64, তো এ এর ভ্যালু কত হবে 4, কারণ 4 × 4 = 16, 16 × 4 = 64, 4 এর কিউবই হয় 64। তো আই হোপ এটা বোঝা গেছে, অপশন হবে সি, ঠিক আছে। তো দেখো এটাই হচ্ছে আমাদের একটা লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটা এখানে দিয়েছে স্পিড ডিসটেন্স টাইমের একটা কোশ্চেন, মানে ট্রেনের কোশ্চেন, ঠিক আছে, সময় দূরত্ব, যেটা অনেকের আবার প্রবলেম হয়, ঠিক আছে। তো এখানে ফার্স্টে আমি একটা ছোট্ট কনসেপ্ট লিখে দিই, সেটা হচ্ছে যে ফর্মুলাটা কি, এই ফর্মুলা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। এই ফর্মুলাটা কাজে লাগে স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স আপন টাইম। এটা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে ট্রেনের সব অঙ্ক হবে। এই ফর্মুলা দিয়ে কিন্তু যে কি বলবো, নদীর যে অঙ্কগুলো হয়, স্রোতের অনুকূলে প্রতিকূলে অঙ্কগুলো হবে, ঠিক আছে। এছাড়া ফিজিক্সের অঙ্ক তো হবেই। তো দেখো এই কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলছে এ ট্রেন ক্রসেস এ 900 মিটার প্ল্যাটফর্ম, লং প্ল্যাটফর্ম ইন 300 সেকেন্ড। ইফ দ্য লেন্থ অফ ট্রেন ইজ 600 মিটার, দেন ইন হাউ মাচ টাইম ডাজ ইট ক্রস এ স্টেশনারি পোল, ঠিক আছে। এখানে একটা ট্রেন ক্রস করছে একটা লম্বা প্ল্যাটফর্মকে, এটা 900 মিটারের প্ল্যাটফর্ম আছে, সেটাকে ট্রেনটা ক্রস করছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার টাইমটা দিয়ে দিয়েছে, আমার 300 সেকেন্ড, সেকেন্ডে দিচ্ছে, এই ইউনিটগুলো মাথায় রাখবে, 300 সেকেন্ড। ইফ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইজ 600 মিটার, ট্রেনটার লেন্থ তো একটা কিছু হবে। তো আমাদের যদি ট্রেনের লেন্থটা বলেছে কত, তো এটা তো 900 মিটার একটা প্ল্যাটফর্ম, কিন্তু ট্রেনটা যদি আছে, ট্রেনটা যদি আছে, ট্রেনের আমার লেন্থ হচ্ছে 600 মিটার, ঠিক আছে। ট্রেনের আমার লেন্থ হচ্ছে 600 মিটার, তাহলে কত টাইম লাগবে একটা স্টেশনারি পোলকে বের করতে, ঠিক আছে। তো এটা যদি আমাদের এই ফর্মুলাটা দিয়ে হবে, দেখো জিনিসটা কিরকম ভাবে হয়। স্পিড আমাদেরকে ফার্স্টলি বের করতে হবে, কারণ দেখো আমাদের ডিসটেন্স দেওয়া আছে। ডিসটেন্স মানে কি, দেখো অনলি ফর এই লং প্ল্যাটফর্মের ডিসটেন্সটা নিয়ে নিলে হবে না, কারণ এটার সঙ্গে ট্রেনটাও তো এসছে না, তবে তো বলছে ক্রস করছে, মানে কি লেন্থ, প্ল্যাটফর্মের লেন্থটা প্লাস ট্রেনের লেন্থটা আমার দুটোকে অ্যাড করতে হবে। তো আমার ডিসটেন্সটা কি, ডিসটেন্সটা আমার কত হলো, এই যে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ ডিভাইডেড বাই টাইম আমাদের আছে 300। তো 900 + 600 1500 ভাজিত 300 করলে কত আসছে 5 মিটার পার সেকেন্ড। তো এটা আমার বেরিয়ে গেল স্পিড 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে দেন ইন হাউ মাচ টাইম ডাজ ইট ক্রস এ স্টেশনারি পোল, একটা স্টেশনারি পোলকে বের করতে গেলে কত সময় লাগবে, তো এখানে টাইমটা বের করতে হবে। তারপর স্পিড আমাদের জানা আছে, তো টাইমটা আমরা কি করে বের করব, ডিসটেন্স আপন স্পিড করব না। তো দেখো ডিসটেন্স এখানে এবার কি হবে, এখানে দেখো ট্রেন এবারে কিন্তু আর প্ল্যাটফর্মের কেসটা নেই। এটা প্রথম যে কনসেপ্টটা আমরা দেখলাম, সেটা কনসেপ্টটা আমাদের কেন প্রয়োজন ছিল, এই স্পিডটা বের করার জন্য, ওই কনসেপ্টটা ছিল। নেক্সট কনসেপ্টটা বলছে একটা স্টেশনারি পোল আছে, পোলটাকে পেরোতে ট্রেনটার কত সময় লাগবে। তো ট্রেনটার কত লেন্থ আমরা জেনেছিলাম 600, তো ডিসটেন্স আমরা কত হবে 600, আর স্পিড আমরা কত পেলাম 5 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ভাগ করি কত আসবে 120 সেকেন্ড। মাথায় রাখবে এই কোশ্চেনটা কিন্তু দেখো সেকেন্ড এসেছে, তো টাইম আমার 120 সেকেন্ড। অপশন কিন্তু আছে মিনিটে, তো 120 সেকেন্ডটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি কত আসবে 60 দিয়ে ভাগ করব 2 মিনিট। তো আমাদের অপশন কত হবে, অপশন এ। তো আই হোপ তোমাদের ম্যাথস গুলো ক্লিয়ার হচ্ছে, পুরো ডিটেইলসে বলেছি। ভিডিও একটু লেন্দি হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা দেখো কনসেপ্ট ক্লিয়ার হবে। আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে পার্ট 2, কিন্তু তার আগে পার্ট 5টা আসবে জেনারেল সায়েন্সের। তো আরেকটা জিনিস বলে দিই, আমার যে নেক্সট চ্যানেল আছে, এই চ্যানেলে আমি নোটিফিকেশন দিতাম আগে গভর্নমেন্ট জবে, কিন্তু রিসেন্টলি এখন দিই না, কারণ নেক্সট যে চ্যানেলটা আছে লার্নার অ্যান্ড ইনফর্মার, সেই চ্যানেলে রিজনিং এর ভিডিও তোমরা পাবে। ওখান থেকে রিজনিংটা হবে যে কোনো এক্সামের জন্য, আর সেখানে তোমাদের গভর্নমেন্ট জবের ইনফরমেশনও দিই। কাল যেমন একটা ভিডিও আপলোড করেছি, DFCCIL এর একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যারা বিটেক ডিপ্লোমা ITI ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যতটা পারবে বন্ধুদের সাথে শেয়ার করো, সাপোর্ট করো। যত সাপোর্ট করবে তাহলে আমি চেষ্টা করবো, ইন ফিউচার জানি না কতদিন আমি লাইভ আসতে পারবো, বাট চেষ্টা করবো আমি লাইভ আসার, ঠিক আছে। বাট তোমরা সাপোর্ট করো, অবশ্যই সাপোর্ট চাই। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।